রাজধানীতে প্রচারণা তারেক রহমান, ইশরাক সহ ধানের শীষের প্রার্থীদের জয় করার আহ্বান। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে জনগণ, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মন্তব্য। হেরে যাওয়ার ভয়ে ভোট হাইজ্যাকের চেষ্টা একটি পক্ষ, অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের। বিটিভির ভাষণে বললেন, জামাতের হাতেই দেশ পরিবর্তন সম্ভব। শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে, ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা। অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো হবে এবারে নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার। কোনো প্রভাব ফেলবে না আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক। র্যাব ও ডিজিএফআই এর বিলুপ্তি দাবি সাবেক সেনাপ্রধান ইকবাল করিমের। জানান, র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হন অনেক কর্মকর্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির সব কর্মসূচি সফল করতে হলে দুর্নীতির লাগাম টানতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বললেন দলের চেয়ারম্যান তারেক রহমান। অতীত অভিজ্ঞতা দিয়ে দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ঢাকা ৬ আসনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এই আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেন, নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ এলাকার উন্নয়নে কাজ করবেন তিনি। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় রিপোর্ট করছেন মহিবুল্লাহ মহিব। পুরান ঢাকার ধূপখোলা মাঠে মানুষের এমন উপচে পড়া উপস্থিতি বলে দেয়, পিতার দেখানো পথে জনতাকে আঁকড়ে ধরে শক্ত ঘাঁটি গড়েছেন খোকাপুত্র ইশরাক। জনাকীর্ণ সমাবেশে যখন উপস্থিত বিএনপি প্রধান তারেক রহমান, তখন স্লোগানে উত্তাল পুরো এলাকা। প্রিয় নেতাকে বরণ করে নিলেন ভালোবাসায়। ধানের শেষে ভোট চাওয়ার পাশাপাশি পিতার অবর্তমানে অভিভাবক হিসেবে স্নেহের ছায়ায় রাখায় কৃতজ্ঞতা জানান তারেক রহমানের প্রতি। প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত সাদেক হোসেন খোকার রেখে যাওয়া কর্মের কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। জানান, পুরান ঢাকার প্রতিটি অলিগলির সমস্যা তার জানা। এই যে ইশরাক, শুধু ইশরাক না, বাবা মরহুম সাদেক হোসেন খোকা, উনিও এই এলাকার মানুষের জন্য কাজ করেছিলেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করেছেন। ইনশাআল্লাহ ইশরাকও আপনাদের এলাকার সন্তান। আধুনিক চিকিৎসা সেবা, জলাবদ্ধতা নিরসন, মাদক আর দুর্নীতির বিরুদ্ধে দলের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। একটি দল মানুষকে বিভ্রান্ত করছে দাবি করে গুপ্ত ষড়যন্ত্র থেকে মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণা শেষ দিনে ৮টি নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। বলেন, জনগণের ভাগ্য উন্নয়নের কর্মপরিকল্পনা ও দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে বিএনপির, তাই বিএনপির হাতে দেশ নিরাপদ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় জহুরুল হক জনি। নির্বাচনী প্রচারের শেষ দিন সোমবার ঢাকা দক্ষিণের আসনগুলোতে নির্বাচনী সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে শুরু করেন নিজ আসন ঢাকা ১৭-র বনানী খেলার মাঠের জনসভা দিয়ে। এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। পরে দুপুরে ঢাকা ১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত নির্বাচনী সভায় অংশ নেন তারেক রহমান। একটি মহল মানুষকে বিভ্রান্ত করছে অভিযোগ করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এইসব নকল সিল বানায় তাদের বিরুদ্ধে। যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআইডি নাম্বার চায়, এই সকল গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেই অধিকার আবার হারিয়ে যাবে। সেখান থেকে যোগ দেন ঢাকা ৮ আসনের জনসভায়। বলেন, নির্বাচনে জয়ী হলে দুর্নীতি নিয়ন্ত্রণে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবে বিএনপি। বিএনপি একমাত্র দল, তারা জানে কিভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয়। বিএনপি একমাত্র দল, তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হয়। পরে ঢাকা ৯ আসনের বাসাবো খেলার মাঠের জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, মানুষের উন্নয়ন বিএনপির হাত ধরেই সম্ভব। কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়, কিভাবে দেশের মিল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, এই সকল কিছুর অভিজ্ঞতা বিএনপির আছে।
সেখান থেকে ঢাকা ৫ আসনের যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে নির্বাচনী সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। ভোটারদের কাছে বিএনপির পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন তিনি। যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সেটি করার অভিজ্ঞতা বিএনপির আছে। যদি ইপিজেড গঠন করতে হয়, কিভাবে ইপিজেড গঠন করতে হয় সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে, আর কোন দলের নেই। আমরা আমাদের রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করার পথে চলে এসেছি। এছাড়া ঢাকা ৪ আসনের জুরাইন এবং ঢাকা ৭ আসনের লালবাগ বালুর মাঠের নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান বক্তব্য রাখেন। দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বিএনপির তৃণমূলের নেতা কর্মী এবং সমর্থকরা। নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে এই পথসভাগুলো ভোটের মাঠে বড় ধরনের পার্থক্য করে দেবে, এমনটাই তাদের প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকারদের বিশেষ ভাতা দেওয়া হবে। নারীদের এগিয়ে নিতে নীতি নির্ধারণের ক্ষেত্রে অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে নিশ্চিত করা হবে নারীদের সুরক্ষা। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। ক্ষমতায় এলে সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থাকে পুনঃস্থাপন করার কথাও বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিটিভিতে দেয়া নির্বাচনী ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। দেশের অর্থনীতি এখনো মূলত কৃষি নির্ভর। বিএনপি বিশ্বাস করে কৃষকের স্বার্থ রক্ষার অর্থ দেশের স্বার্থ রক্ষা। এজন্যই আমরা বলি, বাঁচলে কৃষক বাঁচবে দেশ। এই উপলব্ধি থেকেই আমরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কৃষকদের জন্য ফার্মার্স কার্ড ইস্যুর উদ্যোগ নিয়েছি। এই কার্ডের মাধ্যমে কৃষক একদিকে কৃষি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন, অপরদিকে সরকারের কাছ থেকে পাবেন আর্থিক এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সন্নিবেশিত করেছিলেন, কিন্তু তাবেদার সরকার সংবিধান থেকে এই কথাটি বাদ দিয়েছিল। আল্লাহর রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার। আপনাদের কাছে আমার অঙ্গীকারের কারণ আপনারাই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। একটি পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। সমাবেশে মিডিয়া আবারও নতুন করে ফ্যাসিবাদ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের সমর্থনে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। জনগণের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র হলে আবারও জুলাইয়ের হাতিয়ার হয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। নির্বাচিত হলে মোহাম্মদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার আশ্বাস দেন ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক। মোহাম্মদপুরের ব্যবসায়ীরা, ইনশাআল্লাহ আপনাদের আর চাঁদা দিতে হবে না। মোহাম্মদপুরের মায়েরা আমার, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের সোনার সন্তানদেরকে মাদকের করাল গ্রাস মোহাম্মদপুরে আর ধ্বংসের দিকে ঠেলে দেবে না ইনশাআল্লাহ। বিগত 16 বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন,
আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকব। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনার পুনরায় নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দলকে বিজয়ী করতে উঠে পড়ে লেগেছে একটি পক্ষ। জনগণ তাদের অতীত ও বর্তমান দেখেছে, ভোটে তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি। একটা পক্ষ দল ব্যক্তি পরিবারের বিজয়ের জন্য পাগল পারা হয়ে উঠেছে। জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনও তাদের কার্যকলাপ দেখছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনও দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব নিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। ক্ষমতায় গেলে সকল বর্ণ ও ধর্মের মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন জামাত আমির। পরে জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে দাবি আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে না। সোমবার বিটিভিতে দেয়া নির্বাচনী ভাষণে একথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে। নারীদের মূলধারার প্রতিনিধিত্ব দেওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি সম্মান দেওয়া হবে। গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বানও জানান জামাত আমির। সমাজে নীতি নৈতিকতা, শৃঙ্খলা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো জাতি এগোতে পারেনি, আমাদের পক্ষে অসম্ভব না। যে সমাজে নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন। প্রিয় দেশবাসী, আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে। সকল পরিচয় নির্বিশেষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি যে একটি মানবিক উন্নত দেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সকলের মান, ইজ্জত, অধিকারের সুরক্ষা দিব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না। যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে, আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করব। একটি নতুন বাংলাদেশ, তরুণদের প্রত্যাশার বাংলাদেশ, জেনজির জন্য আগামী বাংলাদেশ, আমাদের নারী সমাজের জন্য একটা নিরাপদ এবং সম্মানের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা এবং জোটের অপরাপর মার্কা যেখানে যেটা আছে তাতে ভোট দিয়ে 11 দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করি। তাহলে ইনশাআল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো, একটু নতুন বাংলাদেশ পাবো। আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান। এই পরিবর্তন আমাদের হাতে ইনশাআল্লাহ মানাবে, অন্য কারো হাতে নয়। জাতীয় সংসদ নির্বাচনে 3 সপ্তাহের প্রচার যুদ্ধ শেষে হচ্ছে মঙ্গলবার সকাল 7:30টায় শেষ মুহূর্তের প্রচারণায় বিভিন্ন দলের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। বিশাল শোডাউন করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন প্রার্থীদের কেউ কেউ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 12 ফেব্রুয়ারি নির্বাচনে মোট ভোটার 12,77,00,000-এর বেশি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শেষ প্রচারণায় ঢাকার 20টি আসনের বিএনপি, জামাত, এনসিপি, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা সোমবার কাটিয়েছেন সর্বসাধ্য প্রচারণায়। চষে বেরিয়েছেন পাড়া, মহল্লা, অলি-গলি, বাড়ি বাড়ি পর্যন্ত। প্রচারণা চালিয়েছেন ফুটবল প্রতীকে ঢাকা 12 আসনে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম নীরব। কারওয়ান বাজার এলাকায় করেন মিছিল সহ শোডাউন। এলাকার সন্তান হিসাবে দল মতের ঊর্ধ্বে ফুটবল প্রতীকে ভোট চান নীরব। এই মাটির জনগণের সাথে আমার একটি সামাজিক বন্ধন আছে। আমি বিশ্বাস করি এই এলাকার জনগণ আগামী 12 তারিখ আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন। প্রচারণা শেষ দিনে ঢাকা 18 আসনে এনসিপি, জামাত সহ 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিরোধ যাত্রা কর্মসূচি পালন করে। দাবি করা হয় সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই তার। একই আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন তুরাগের ফুলবাড়িয়া, নয়ানগর এলাকায় প্রচারণা চালিয়েছেন।
স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিশাল গণমিছিল করেন তিনি। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা আমাদের নারীদেরকে অসম্মান করে কথা বলেছে, আপনাদের এই মূল্যবান ভোটটি তাদেরকে প্রদান করে আপনাদের ভোটটি নষ্ট করবেন না। নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিশাল মিছিল করেন ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। তথাকথিত বেহেশতের টিকিট বিক্রিকারীরাও বিভিন্নভাবে অপপ্রচার করছে। তাদেরও কিছু লোক ওই যে গুপ্তভাবে প্রশাসনে ঢুকেছে, এরা আওয়ামী দূষর চেয়ে আরো ভয়ঙ্কর। ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে বনানী পর্যন্ত প্রচারণা চালিয়েছে ২৪-এর গণঅভ্যুত্থান আন্দোলনের শহীদদের পরিবার ও আহতরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী ঢাকার ৩৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে নির্বাচনকালীন সময় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এদিকে ভয় ভীতিকে উপেক্ষা করে দায়িত্ব পালনে আনসার সদস্যদের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত এই সংবাদ সম্মেলন সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন নিরাপত্তা ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকার ৩৭টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, এবারের নির্বাচনে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। গত ১৫ মাস আই এম পুলিশ কমিশনার অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনারা কি দেখছেন আমরা কোনো দলের পক্ষে কাজ করছি? যদি তাই দেখেন যে কোনো দলের পক্ষে কাজ করি নাই, তাহলে এটাই প্রমাণ করে আমরা কোনো দলের না। শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কথা বলেন ডিএমপি কমিশনার। বলেন, গুরুত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের কর্মসূচি দিলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এই নির্বাচনের ৫-৬ দিন আগে যদি যেখানে সরকার প্রধান থাকেন সেখানে যদি আন্দোলনকারী ঢুকে যায়, যেখানে আমার ১৪৪ দ্বারা সভা সমাবেশ নিষিদ্ধ আছে, সেখানে এসে আপনার যদি আন্দোলনকারীরা এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে কি পুলিশ কমিশনার বসে থাকার কোনো সুযোগ আছে কিনা? আমি নিজেই যাই নাই। অ্যাট ওয়ান স্টেজ আমি আমার ইন্সপেক্টর জেনারেলকে ফোন করছি যে ভাই আমি তো একা পারতেছি না, ইউ শুড কাম টু হেল্প মি, এবং ইন্সপেক্টর জেনারেল নিজেও সেখানে আসছে, আপনারা দেখছেন কিনা। ততক্ষণে আমরা আন্দোলনকারীকে শেরাটনের ওই পাশে নিয়ে গেছি, আমার ডান পাশের কলিগ, বাম পাশের কলিগ সবাই উপস্থিত ছিল। এদিকে নির্বাচনে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক। আগের মতো এই ইলেকশন হবে না যে আমি দাঁড়ায় থাকলাম, আমার সামনে দিয়ে যা খুশি তা করতেছে, বা আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে। নট অ্যাকসেপ্টেড। তোমার লাশের উপর দিয়ে যাবে, কিন্তু তোমার সামনে দিয়ে কেউ ভোট ব্যালট বক্সে হাত দিতে পারবে না। পারবে? কেউ হাত দিতে পারবে? অসম্ভব, অসম্ভব। এই জিনিস আনসার ভিডিপির সদস্যরা একদম সর্বোচ্চ ভাবে জীবনের সকল হুমকি নিয়ে হলেও সেটা ঠেকাবে। এবারের নির্বাচনে সারা দেশে নিয়োজিত থাকবে আনসার ভিডিপির ৫,৫৬,১২৭ জন সদস্য। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনে দেশের শতকরা প্রায় ৬৬.৩% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। এমনকি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েও মত দিয়েছেন বেশিরভাগ মানুষ। বিপরীতে ১১.৯% মানুষ জামাতকে ভোট দিতে চান। বেসরকারি গবেষণা সংস্থা এনিমেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASDর এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জরিপের এই ফলাফল প্রকাশ করা হয়। জানানো হয়, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে, আর জামাত নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬টি।
এছাড়া জাতীয় পার্টি 3টি, অন্যান্য দল 4টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 17টি আসনে জয়ী হতে পারে। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন সর্বাধিক 68% মানুষ। অন্যদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন 14% মানুষ, আর নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন 2% উত্তরদাতা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে কোনো বারের চেয়ে ভালো হবে এবারে নির্বাচন। উপদেষ্টা পরিষদের সভা এবং সিনিয়র সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার 90% সফল। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। সোমবার উপদেষ্টা পরিষদের 10ম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় যোগ্যতা নীতিমালা, মৎস্য নীতিমালা সহ দেশে বিদেশি বিনিয়োগের জন্য প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল করার নীতিমালার অনুমোদনও দেওয়া হয়। এছাড়া সিনিয়র সচিবদের সাথে বৈঠকও করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি বলেন, গণভোটে হ্যাঁ জিতলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। পরে প্রধান উপদেষ্টার দিনের কার্যক্রম নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবারে নির্বাচনে নিরাপত্তা ও গুরুত্ব নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরেন প্রেস সচিব। উনি বলেছেন যে এবারের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে, এবং উনি বলেছেন যে আমরা নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি, আমরা অলমোস্ট আমাদের লক্ষ্যে পৌঁছেছি। এই পর্যন্ত তেমন কোনো উত্তেজনা সৃষ্টি হয় নাই নির্বাচনকে ঘিরে। নির্বাচন ক্যাম্পেইন খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে। উনি আশা করছেন যে এইবারে নির্বাচন মানে অন্যান্য যে কোনো বারের নির্বাচনের চেয়ে ভালো হবে। এই সরকার যা করতে চেয়েছে তার 90%ই করতে পেরেছে বলেও জানান প্রেস সচিব। দাবি করেন, সরকারের সবচেয়ে বড় সাফল্য দেশে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ফিরিয়ে আনা। দেশে একটা পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরিয়ে আনা হয়েছে। স্বৈরাচার এবং তার দোসররা, সেগুলোর জন্য বিচার করা হয়েছে। দেশকে একটা ভালো ইলেকশনের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে, এবং আমরা আশা করি দেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। একটা ভঙ্গুর ইকোনমি, সেই ইকোনমিকে আবার তাজা করে আবার গ্রোথের পথে ফিরিয়ে নেওয়া হয়েছে। দেশের গুম বন্ধ হয়ে গেছে, একটা গুমও হয়নি। দেশে যে স্টেজ এক্সট্রা জুডিশিয়াল মার্ডার, সেটা বন্ধ হয়েছে। আমি মনে করি না এই গভর্নমেন্টের ব্যর্থতা তেমন একটা আছে। বাংলাদেশ এই গভর্নমেন্ট, আমি মনে করি যা অ্যাচিভ করতে চেয়েছে তার 90% অ্যাচিভ হয়েছে। এ সময় আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক বা ভোট প্রতিহতের ঘোষণা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও দাবি করেন প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ নভেম্বর মাসে অনেক চেষ্টা করেছিল, তারা যে একটা পার্টি, তারা যে একটা তাদের যে সাপোর্ট আছে সেটা প্রমাণ করার জন্য। তারপরেও দেখেন কোনো লোক এসছে, তাদের তো কোনো আপনারা আমি জানি না, তো এই ইন্ডিয়ান পত্রিকার খালি দেখবেন যে তারা বলেন যে আওয়ামী লীগ বড় পার্টি। আওয়ামী লীগের সাপোর্টটা কই? আর আওয়ামী লীগ খালি অনলাইনে আছে, এবং অনলাইনে থাকার কারণ হচ্ছে ওরা এত টাকা বাইরে নিয়ে গেছে, তো ওইখান থেকে একটু হাম্বিতাম্বি করে আর কি। ভারতের সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণ হিসেবে ভারতের মিডিয়ার বাংলাদেশ নিয়ে মিথ্যাচার এবং আওয়ামী লীগ নেত্রীর ভারতে বসে সহিংসতা চালানোর চেষ্টার অভিযোগ করেন প্রেস সচিব শফিকুল আলম। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। র্যাব ও ডিজিএফআই এর বিলুপ্তি চেয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর ডিজিএফআই টিকে থাকার আর কোনো বৈধতা নেই। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় দেয়া সাক্ষ্যে এসব কথা বলেন সাবেক এই সেনাপ্রধান। তার দেয়া জবানবন্দি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিংয়ে জানান, ইকবাল করিম ভূঁইয়া সেনাপ্রধান থাকার সময় র্যাব থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা অনেক অফিসারকে জিজ্ঞাসাবাদের সময় তারা বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। অনেক পেশাদার সামরিক কর্মকর্তা র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হয়েছিল বলেও ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দিতে উল্লেখ করেছেন। 18 ফেব্রুয়ারি তাকে জেরা করার দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। তিনি যেটা বলেছেন, র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন এবং বলেছেন এই দুটো সংস্থা বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। তিনি মনে করেন তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে বিচারটা হবে এবং বিচারের মাধ্যমে সেনাবাহিনী
আবার তার গৌরবের জায়গায় ফিরে আসবে। সারা দেশে শেষ মুহূর্তে গণসংযোগে প্রার্থীদের দৌড়ঝাঁপ আর ভোটারদের সমীকরণ মিলে বেশ উত্তপ্ত ভোটের মাঠ। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম প্রতিটি জায়গা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিপক্ষ যারা নির্বাচন করছে তারা কোনো দৃশ্যমান শক্তি নয়, তারা অন্যভাবে ক্ষমতায় আসার পায়তারা করছে। অভিযোগ করেছেন চট্টগ্রাম 11 আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের লালদিঘি মাঠে নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। অন্যদিকে চকরিয়ার নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, জামায়াত মুক্তিযোদ্ধা ভাড়া নিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে। ঢাকা 2 আসনকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত ও ভূমি দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জের তারানগরের কার্যালয়ে এক আয়োজনে তিনি কথা বলেন। এদিকে নারায়ণগঞ্জ 1 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। টাঙ্গাইল 5 আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে গণমিছিল হয়েছে। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ কর্মসূচি শেষে সমাবেশে বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন সহ বিএনপি নেতারা। অন্যদিকে স্মরণিকা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে সাভারে। প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। কানসাটে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ 1-এর বিএনপি প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া। গণভোট নিয়ে এখনও অন্ধকারে থাকার অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের ধানের শীষ প্রার্থী হারুনুর রশিদ হারুন। ভোলার লালমোহনে প্রচার চালান ভোলা 3 আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন। বলেন, যারা মনে করে জনগণের ভোটে সরকার গঠন করার সুযোগ নেই, তারাই মূলত বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। চরফ্যাশনে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ভোলা 4 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। ছাগলনাইয়া আদালত মাঠে জনসভা করেন ফেনী 1 আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু। প্রচারণায় ব্যস্ত সময় পার করেন ফেনী 3 আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। এছাড়া নোয়াখালী 2 আসনে বরকতুল্লাহ বুলুর সমর্থনে হয়েছে বিশাল মিছিল ও নির্বাচনী সমাবেশ। খুলনা 2 আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে মিছিল হয়েছে। খুলনা 3 আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী মিছিল ঘুরেছে শহরের প্রধান সড়ক। আর খুলনা 5 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী জনসভা হয়েছে নগরীর খানজাহান আলী থানার শিরোমণি শহীদ মিনার চত্বরে। বরিশাল 2 আসনে বিএনপি প্রার্থী এস শরফুদ্দিন আহমেদ শান্টু উজিরপুর উপজেলা হাই স্কুল মাঠে গণসংযোগ ও পথসভা করেছেন। শেষ সময়ে জোরদার প্রচারণা চালিয়েছেন রাজশাহী 3 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। গাজীপুরে বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভা করেছেন গাজীপুর 3 আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। আর ফরিদপুর 3-এ নির্বাচনী জনসভা ও মিছিল করেছেন বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হয় এই জনসভা। নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষে ভোট চেয়েছেন ঝিনাইদহ 4 আসনের বিএনপি প্রার্থী রাশেদ খান। কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট স্কুলে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এদিকে জয়পুরহাট 1 আসনে নির্বাচনী মিছিল ও জনসভা করেছেন বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান। নীলফামারী 2 আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে গণমিছিল হয়েছে। পরে ডিসি চত্বরে হয় সমাবেশ। মাদারীপুর 2 আসনে ধানের শীষের প্রার্থী জাহানদার আলী জাহানকে সমর্থন জানিয়ে তার পক্ষে ভোট চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহীদুল ইসলাম। সম্প্রীতি রক্ষা ও উন্নয়নে পাহাড়ের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙামাটির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এদিকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে কাজ করার কথা বলেছেন সাতক্ষীরা 1 আসনের বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নির্বাচনী গণমিছিল হয়েছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী দেলোয়ার হোসেন। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পর আবারও সংকোচনমূলক মুদ্রানীতির পথে হাঁটল বাংলাদেশ ব্যাংক। আগের নীতি সুধার 10% বহাল রাখলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আরফিন শাওনের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরের শেষ 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এ সময় গভর্নরের বক্তব্যে উঠে আসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি, রেমিটেন্স প্রবাহ সহ আরও বেশ কিছু বিষয়। এবার আমরা এটা কমিয়ে 7.5 করছি। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ বাড়ায় চাপে পড়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। সরকার যেটুকু বেশি নিচ্ছে সেটা কিন্তু ব্যক্তি খাত থেকেই আসতেছে। আমার তো প্রায়োরিটি 2 সরকার এবং বেসরকারি খাত, সরকারি খাত, বেসরকারি খাত।
সেই জন্য এখানে একটা সমন্বয়ের প্রয়োজন আছে। সরকার যদি আরো বেশি থাকে তাহলে মনিটারি ম্যানেজমেন্টটা ডিফিকাল্ট হবে, স্ট্রেসটা বাড়বে, ইন্টারেস্ট রেট কমবে না। কারো ওপর নির্ভরশীল না থাকার জন্য রিজার্ভ বাড়াতে ডলার কেনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আমাকে একদিকে রিজার্ভ বিল্ড আপ করতে হচ্ছে। রিজার্ভ বিল্ড আপ করতে গেলে আমি $4.5 বিলিয়ন কিনলাম বাজার থেকে, তাই কত মানে 6 মাসের মতো 4.5 সামথিং। কিন্তু এটা আমাকে কিনতে হয়েছে কারণ আমাকে তো রিজার্ভ বিল্ড আপ করতে হবে। আমি কি IMF এর মুখাপেক্ষী হয়ে থাকবো? না। আমাদের রিজার্ভ বিল্ড আপ কি IMF এর উপর ডিপেন্ডেন্ট? না। আমরা কিন্তু IMF কে ছাড়াই করতে পারছি এবং ব্যাপকভাবে করতে পারছি। IMF এর টাকা আসলেও যেটুকু হতো IMF এর প্রোগ্রাম অনুযায়ী তার চাইতে আমরা বেশি করেছি। মূল্যস্ফীতি ছাড়া বাকি সব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক লক্ষ্যমাত্রা পূরণ করেছে বলে দাবি করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। পরবর্তীতে নির্বাচিত সরকারকে ব্যাংক খাতের সংস্কার নিয়ে তৎপর থাকার পরামর্শ দিয়েছেন। আমরা অন্য সবগুলো অ্যাচিভ করেছি, একটা হয়তো পুরোপুরিভাবে পারিনি, আংশিকভাবে পেরেছি। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। জাপান এবং বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ঐতিহাসিক অর্জন বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জাপান বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর বিষয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন তিনি। উপদেষ্টা জানান, দুটি দেশের মধ্যে EPA চুক্তির ফলে জাপানের বাজারে 7,079টি বাংলাদেশি পণ্য কোনো শুল্ক ছাড়া প্রবেশের সুযোগ পাবে। বিপরীতে বাংলাদেশের বাজারে 1,039টি পণ্য বিনা শুল্কে রপ্তানি করবে জাপান। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হতে যাওয়া চুক্তির বিষয়ে মঙ্গলবার জানানো হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনের পরও চট্টগ্রাম বন্দরে ধর্মঘট অব্যাহত থাকলে রোজায় পণ্য সরবরাহে অস্থিরতা সৃষ্টি হবে। কক্সবাজারে আকিজ এগ্রোফিড লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে 2 দিনব্যাপী বার্ষিক এই সেলস কনফারেন্সে অংশ নেন সারা দেশের প্রায় 250 জন বিক্রয় প্রতিনিধি। উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও CEO শেখ জসিমউদ্দিন। উপস্থিত ছিলেন আকিজ এগ্রোফিডের CEO ATM হাবিবুল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ক্লাস্টার CFO কাজী মোত্তাকিন হোসেন, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিম ও ডেপুটি COO সোহানুর রহমান সোহান। আর শেখ জসিমউদ্দিন জানান, বিক্রয় প্রতিনিধিরা শুধু পণ্য বিক্রি করেনি, তারা খামারিদের আস্থা তৈরি করেছেন, সম্পর্ক গড়েছেন এবং আকিজ এগ্রোফিডকে একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন ওয়েবসাইট এবং ডিজিটাল বীমা ম্যানুয়াল উন্মোচন করা হয়েছে। সন্ধ্যায় BIM ফাউন্ডেশনের অডিটোরিয়ামে এই আয়োজনে সভাপতিত্ব করেন IDRA চেয়ারম্যান ডক্টর M আসলাম আলম। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান H মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বীমা অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাজী সাখাওয়াত হোসেন লিন্টু, ছিলেন বাংলাদেশ বীমা ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী এবং IDRA নন লাইফ অনুবিভাগের সদস্য আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে গভর্নর ডক্টর আহসান H মনসুর ওয়েবসাইট এবং ডিজিটাল বীমা ম্যানুয়াল উন্মোচন করেন। IDRA চেয়ারম্যান ডক্টর M আসলাম আলম জানিয়েছেন, ডিজিটাল ম্যানুয়ালের মধ্য দিয়ে প্রয়োজনীয় তথ্য উন্মুক্ত করা হয়েছে। যে কোনো আইন, বিধি, নিয়ম এবং প্রক্রিয়া এই ম্যানুয়ালের মধ্য দিয়েই সহজেই অনুসরণ করা যাবে। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে রাজধানীতে প্রচারণায় তারেক রহমান, ইশরাক সহ ধানের শীষের প্রার্থীদের জয়ী করার আহ্বান। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে জনগণ, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মন্তব্য। হেরে যাওয়ার ভয়ে ভোট হাইজ্যাকের চেষ্টায় একটি পক্ষ, অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের। বিটিভির ভাষণে বলেছেন, জামায়াতের হাতে দেশ পরিবর্তন সম্ভব। শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে, ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা। অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো হবে এবারে নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার। কোনো প্রভাব ফেলবে না আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক। র্যাব ও DGF এর বিলুপ্তি দাবি সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়ার। জানান, র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হন অনেক কর্মকর্তা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।